নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প হারায় খুঁজি কলমের ইমিতাকর। বিকেল 4:30টার মধ্যে রাধিকা বাড়ি থেকে বেরিয়ে পড়ল। শনিবার, তাই রাধিকার ছেলে মুগ্ধর কলেজ ছুটি। সে বাড়িতে আছে। রাধিকা বেরোতে যাবে, সে প্রশ্ন করল, মা আজ আবার কোথায় যাচ্ছ? সারা সপ্তাহ অফিস করো, আজ অন্তত একটু বাড়িতে থাকতে পারো। রাধিকা মুগ্ধর কাছে এগিয়ে আসে, মুচকি হাসে। আজ তোর মা বিরাট অভিযানে বেরোচ্ছে, বলতে পারিস ইনভেস্টিগেশন করতে যাচ্ছে। ওই ধরে এনে মা একদিন সিবিআই অফিসার। মুগ্ধ মায়ের রসিকতায় অভ্যস্ত, তাই সে লম্বা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত রেখে বলল, আবার একটু উল্টোপাল্টা কিছু করতে চলেছ। বাবার কাছে কিন্তু ভীষণ বকুনি খাবে। আমি সঙ্গে যাব? ইম্পসিবল। মাকে একদম আন্ডার এস্টিমেট করবি না। যদি সব কিছু ঠিকঠাক জানতে পারি তাহলে বাড়ি ফিরে তোকে আর বাবাকে সব বলবো। বাবা জানে তুমি কোথায় যাচ্ছ? পাগল, সে ভীতু মানুষকে কেউ বললে আমায় যেতে দিত? তার মানে কোনো গণ্ডগোলে তুমি জড়াতে যাচ্ছ। চলো, আমি তোমার সঙ্গে যাব। রাধিকা এবার দেখলো ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে। সে একটু হালকা হেসে মুগ্ধর দিকে এগিয়ে যায়, ছেলের গালে মাথায় হাত বুলে আদর করে বলল, ওরে বাবা, মজা করছিলাম, একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। তুই বাড়িতে থাক, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তখন সব বলবো। একটা খুব ইন্টারেস্টিং গল্প আছে। অবশেষে রাধিকা বেরিয়ে পড়ল। মুখে হাসি থাকলেও রাধিকার বুকের ভেতরে একটা ধিকে ধিকে উত্তেজনা চলছে। যে মানুষকে সে জীবনে দেখেনি তার সাথে কথা বলে সত্যি কথাগুলো জানতে হবে। কেমন যেন একটা ভয়ের অনুভূতি রাধিকার ইন্দ্রিয়কে ক্রমশ অবশ করে দিচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে, হাতের তালু ঘামছে। যাই হোক, অটোয় উঠে রাধিকা 15 মিনিট পর হাজরা মোড়ে পৌঁছলো। কথা মতো একটা মিষ্টির দোকানের সামনে গাছতলায় দাঁড়ালো। এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখল, না, কোনো মাঝবয়সী ভদ্রলোক তার চোখে পড়ল না। অর্ণবকে রাধিকা আগে কখনো দেখেনি। সে শুধু জানে স্কুটার নিয়ে অর্ণব আসবে। অবশ্য রাধিকার হাতে ফোন আছে, ইচ্ছে করলেই ফোন করে অর্ণবের সাথে কথা বলে চিনে নিতে পারবে। কিন্তু অর্ণব যদি না আসে, সে যদি শেষ মুহূর্তে মত পরিবর্তন করে। এসব ভাবতে ভাবতে রাধিকা পেছনে তাকিয়ে দেখলো মাঝারি উচ্চতার গোলগাল চেহারার এক মাঝবয়সী ভদ্রলোক স্কুটার হাঁটিয়ে তার দিকে এগিয়ে আসে। কাছাকাছি হেসে তিনি হাসি মুখে বললেন, আপনি কি রাধিকা, মৈত্রী কলেজের বান্ধবী? রাধিকার ঠোঁটে চওড়া হাসি। আপনি অর্ণবদা, রাইট? অর্ণব হাসল, একদম ঠিক ধরেছেন। আসুন, ওই সামনের চা দোকানে বসি। রাধিকা দেখলো চা দোকানটা ফুটপাতের অস্থায়ী দোকান। সামনে কাঠের বেঞ্চি পাতা। 2-3 জন ইতিমধ্যে বসে আছে। চারদিকে গাড়ির মাত্রা ছাড়া আওয়াজ। এত শব্দের মধ্যে খোলা জায়গায় বসে কথাবার্তা সম্ভব না। রাধিকার পছন্দ হলো না। সে তার পরিচিত এক ছোট রেস্তোরাঁর কথা ভেবে নিয়ে বলল, অর্ণবদা, এত ধোয়াধুলোয় বসে ঠিক চা খেতে পারি না, চলুন না রাস্তাটা পার হই, ওপরে একটা ছোট্ট রেস্টুরেন্ট আছে, ওখানে বসবো, চলুন। অর্ণব একটু অবাক হলো। যাই হোক, সে স্কুটারে উঠে আর রাধিকার পায়ে হেঁটে রাস্তা পার হলো। রাধিকাকে অনুসরণ করে অর্ণব রেস্টুরেন্টে ঢুকল। বহু পুরনো রংচটা দেওয়ালের বাঙালি রেস্টুরেন্ট। চা, টোস্ট, অমলেট, মোগলাই, পরোটা ইত্যাদি পাওয়া যায়। 3-4টে টেবিল পাতা। পর্দার আড়ালে রান্না হচ্ছে। বিকেলের দিকে, তাই কলেজ স্টুডেন্ট কয়েকজন রয়েছে। রাধিকা একটু পেছনের দিকে একটা টেবিলে গিয়ে বসলো। অর্ণব এসে তার মুখোমুখি বসলো। সামনে দাঁড়িয়ে থাকা ছোট ছেলেটাকে রাধিকা 2টো চা আর 2টো অমলেট অর্ডার দিয়ে গুছিয়ে বসলো। অর্ণবের মাথায় নানা রকম সংশয় ঘুরছে, তাই সে খাবার অথবা রেস্টুরেন্ট কিছুতেই বিশেষ মন দিতে পারছে না। সে শুধু ভেবে চলেছে কী এমন হতে পারে যা মৈত্রীর বান্ধবী মৈত্রীর অনুপস্থিতিতে বলতে চায়। বহুদূর পর্যন্ত ভেবেও সে কুল কিনারা খুঁজে পাচ্ছে না। কথাটা রাধিকা শুরু করলো, মৈত্রী কী করছে? ওর শরীর এখন ভালো তো? এমনি তো ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে প্যানিক অ্যাটাক হচ্ছে, এটাই ভয়ের কারণ। এই বুধবার ব্রেনটা স্ক্যান করলে বোঝা যাবে। হ্যাঁ, মৈত্রী সব বলেছে, হসপিটালে নিয়ে গিয়ে একদম ঠিক কাজ করেছেন। আর মেঘা, সে কেমন আছেন? কলেজ যাচ্ছে? না, ইঞ্জিনিয়ারিং কলেজ ছেড়ে দিল। একদিন গিয়েছিল, ওর একদম ভালো লাগেনি, আর যাবে না বলেছে। ফিজিক্স অনার্স পড়বে, যদি কোনো কলেজে সিট খালি থাকে দেখছে।
রাধিকা যেন আকাশ থেকে বলল, একদিন কলেজ গিয়ে ভালো না লাগার জন্য কেউ কলেজ ছেড়ে দিতে পারে সে ভাবতে পারে না। তাই বিস্মিত হয়ে সে বলল, আপনি কিছু বললেন না, একদিনে কি কিছু বোঝা যায়? না না, দোষটা আসলে মৈত্রীর। মেঘা প্রথম থেকেই অনার্স নিয়ে পড়ে রিসার্চ করতে চেয়েছিল, কিন্তু মৈত্রী ভর পেয়ে জোর করে ওকে ওখানে ভর্তি করেছিল। মৈত্রীর কিসের ভয়? ওই মেঘাও যদি ওর বাবার মতো গবেষণা করতে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। এটা কোনো কথা হলো? মৈত্রীর জোর করা একদম উচিত হয়নি। আমি অনেক বলেছিলাম, শুনল না। রাধিকা আর চোখে নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল, অর্ণব তো আপনি ইন্দ্রদাকে চিনতেন? ইন্দ্র আমার পিস্তুত ভাই, 2 বছরের ছোট। ছোট থেকে আমাদের দুজনের খুব ভাব ছিল। পিসি আমাকে নিজের ছেলের মতো ভালোবাসত। ইন্দ্র তার ছোটোবেলায় কেমন ছিল? খুব চুপচাপ ছিল, একদম কথা বলতো না, তবে পড়াশোনায় দুঃখর ছিল। স্কুল জীবনেও কখনো সেকেন্ড হয়নি। আপনি কেমন ছিলেন? একেবারে সাদামাটা, টেনে টুনে পাশ করতাম। আচ্ছা, আপনি কি বলবেন বলছিলেন? রাধিকা একটু নড়ে চড়ে বসল। একদম সোজাসুজি প্রশ্ন করা যায় না, তাই ধীরে ধীরে বিষয়ের মধ্যে সে ঢুকতে চেয়েছিল। কিন্তু সময় কম, চা দিয়ে গেছে, অমলেট আসছে, খাওয়া শেষ হলে উঠে পড়তে হবে। কেমন যেন নার্ভাস লাগছে রাধিকার। কোন রকম বলল, হ্যাঁ বলছি, মেঘাকে কি ওর বাবার সাথে কথা বলানো দরকার? আপনি কি বলেন? অর্ণব এদিক ওদিক তাকায়, চায়ের কাপে চুমুক দেয়, তারপর বলল, আমার মত নেই, কিন্তু মৈত্রী চায় মেঘা একবার অন্তত কথা বলুক। কিন্তু আমার মনে হয় ইন্দ্রদা যে অন্যায় করেছে তার ক্ষমা নেই। এরপরে কি মেঘার কথা বলার খুব প্রয়োজন আছে? আপনি মৈত্রীকে বোঝান। কথাটা অর্ণবের যেন খুব মনের মতো হলো। সে বেশ উৎসাহী হয়ে বলল, আপনি কাল আমাদের বাড়িতে গিয়ে মৈত্রীকে বোঝাবেন। মেঘাকে আমি আইনসম্মতভাবে দত্তক নিয়েছি, তাই মেঘা শুধুমাত্র আমার মেয়ে। বাবার কথা জানলে ওর মনের মধ্যে ঝড় উঠবে। কি দরকার বলুন? একে পড়াশোনা নিয়ে ও খুব টেনশনে আছে। একদম ঠিক বলেছেন, কিন্তু একটা কথা বলুন তো, ইন্দ্রদত্ত আপনার খুব কাছের ভাই ছিল। ও যে চলে যেতে পারে আপনি কি বুঝেছিলেন? অর্ণবের কথাটা শুনে একটু হলেও যেন চমকে উঠল। রাধিকা এক দৃষ্টে অর্ণবের চোখের দিকে তাকিয়ে আছে। সূক্ষ্ম পরিবর্তনগুলো খুব ভালো করে লক্ষ্য করছে। অর্ণব নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক গলায় বলল, না তেমন কিছু তো মনে হয়নি, হলে কি আর ওকে যেতে দিতাম? কিন্তু কিন্তু কি? কিন্তু একটা কথা আমার বান্ধবী দেবস্মিতাকে বলেছে। বলতে পারেন সে কথার সত্যতা যাচাই করতে আপনার সাথে কথা বলতে এসেছে। অর্ণব ভুরু কুঁচকে কয়েক সেকেন্ড রাধিকার মুখের দিকে তাকিয়ে পকেট থেকে রুমাল বার করে মুখ বুলিয়ে নিয়ে বলল, কি কথা? রাধিকার মনে হলো অর্ণবের গলাটা যেন একটু কেঁপে গেল। তার নিজের শরীরের মধ্যেও মৃদু কাঁপুনি দিচ্ছে। বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। তবু সাহসে ভর দিয়ে বলে ফেলল, ইন্দ্রদা বলেছে আপনার সাথে পরামর্শ করে ওনাকে নিরুদ্দেশ হয়েছে, আপনি নাকি সব জানতেন। মুহূর্তে অর্ণব গলা চড়ায়। চায়ের কাপ শব্দ করে টেবিলে রেখে বলল, মিথ্যে কথা, একথা ইন্দ্র বলতেই পারে না। রাধিকা 40 জীবনে কর্মসূত্রে বহু মানুষের সংস্পর্শে এসেছে। মানুষের বলা নির্ভেজাল সত্যি গলার জোরে সত্যি প্রমাণে চুলচেরা বিশ্লেষণ করতে কিছুটা হলেও সে শিখেছে। এটা বুঝেছে নিচু স্বরের সত্যি বলা যায়, কিন্তু সশব্দে মিথ্যেকে সত্যি বলে প্রমাণ করতে হয়। অর্ণবের মধ্যে সে কিছুটা হলেও সেই শব্দে বহিঃপ্রকাশ লক্ষ্য করল। আর একটু নিশ্চিন্ত হতে রাধিকা বলল, কিন্তু আপনার নামে এত বড় একটা মিথ্যে অপবাদ দিয়ে লাভ কী? দেবস্মিতা ইন্দ্রদাস সব কথা রেকর্ড করেছে, আপনি চাইলে শোনাতে পারি। অর্ণব যেন মুষড়ে পড়ল। অমলেটের ডিশটা হাত দিয়ে সরিয়ে দিল। রাধিকা সেদিকে লক্ষ্য করে বলল, অর্ণবদা কী হলো, খাবেন না? ইচ্ছে করছে না। আর কিছু কি কথা আছে? নাহলে উঠবো, আসলে কাজ থেকে এসেছি তো। আপনি তাহলে সত্যিই কিছু জানতেন না? তাহলে ইন্দ্রদার সাথে কথা বলতে হবে। এত বড় একটা কথা সে কেন বলল জানতে হবে। অর্ণব চোখ তুলে রাধিকার দিকে তাকায়। চোখের দিকে ভয়ার্থ। রাধিকা একবার শেষ চেষ্টা করল, অর্ণব তা আপনার কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। কথা দিচ্ছি মৈত্রীকে কিচ্ছু বলবো না। আমি জানি মৈত্রী অসুস্থ, ভয় নেই, কোনো রকম মানসিক চাপও পেতে দেবো না। আমি আর দেবস্মিতা শুধু সত্যিটা জানতে চাই। আমরা দুজনে চেয়েছিলাম মেঘার কি ভবিষ্যতের জন্য ওর বাবা কিছু একটা করে যাক। আপনি তো এতদিন এত কিছু মেঘার জন্য করেছেন। মেঘার উচ্চশিক্ষায় যেন কোনো বাধা না আসে। অর্ণব অদ্ভুত দৃষ্টিতে রাধিকার দিকে তাকায়, গলা থমথমে। মেঘা আমার মেয়ে, এর চেয়ে বড় সত্যি কিছু নেই। মেঘার জন্য কারোর কোনো সাহায্য লাগবে না। কিন্তু মেঘার নিজের বাবা ইন্দ্রদা,
সে মেয়েকে কিছু দিতেই পারে। যাক, আপনি সত্যি বলুন, ইন্দ্রদার চলে যাওয়ার বিষয়ে কিছু কি জানতেন না? মানে আমার কিন্তু মনে হচ্ছে আপনি জানতেন। যদি কিছু জানতেন তাহলে মৈত্রীকে বললেন না কেন? ইন্দ্রদার বাবা মাকে কেন বলেননি? আমি সত্যিই জানতাম না। আপনি জানতেন, স্বীকার করুন। নাহলে কিন্তু ইন্দ্রদার সাথে আপনাকে সরাসরি কথা বলতে হবে, এবং সেটা মৈত্রী এবং মেঘার উপস্থিতিতে। নতুবা মৈত্রীকে ইন্দ্রর সব কথা আমরা জানাবো। সে তখন সিদ্ধান্ত নেবে সত্যিটা জানবে কিনা। রাধিকা বেশ জোরের সাথে চোখে চোখ রেখে কথাগুলো বলল। অর্ণবের চোখ দেখে রাধিকা পরিষ্কার বুঝল সে ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। হয়তো এত বছর পর সত্যিটা এইভাবে সামনে এসে দাঁড়াবে অর্ণব ভাবতে পারেনি। হয়তো বুঝেছে অস্বীকার করে কোনো লাভ নেই, তাই মাথা নিচু করে ধীরে ধীরে বলে চলল, আমি জানতাম। স্টিভেন্স আর মার্কাসে ফোনটা পাওয়ার পর মাঝরাতে ইন্দ্র আমাকে ফোন করেছিল। সেদিন ভোর রাত পর্যন্ত আমরা দুজনে কথা বলেছিলাম। নিজে পড়াশোনায় ভালো ছিলাম না, কিন্তু উচ্চশিক্ষাকে সম্মান করতাম। ছোটবেলা থেকে দেখেছি ইন্দ্রর গবেষণার প্রতি অকল্পনীয় টান ছিল। পড়াশোনায় ওর আগ্রহ আর পরিশ্রম দেখে অবাক হয়ে যেতাম। যাই হোক, সেদিন রাতে ও আমার কাছে হাউ হাউ করে কেঁদেছিল। বলেছিল, অনন্ত আমি কী করব বলে দাও। স্টিভেনসনের সাথে চুক্তিবদ্ধ হলে কম করে 3 বছর, আর বেশি হলে 5 বছর পর্যন্ত দেশে ফিরতে পারবো না, কোনো কারণেই পারবো না। কারণ কাজটা প্রচণ্ড কনফিডেন্সিয়াল। এদিকে বাবা মায়ের শরীরের এই অবস্থা, বাচ্চাটা মাত্র 1 বছরে, তার শরীরের ভালো মন্দ আছে, এটা কি করে সম্ভব? অথচ এই অফার ফিরিয়ে দেওয়ার মতো মানসিক জোরও আমার নেই। সারা জীবন আফসোস করে যেতে হবে। আমার এতদিনের সব পরিশ্রম জলে চলে যাবে। আমি বারবার বুঝিয়েছিলাম, বলেছিলাম পিসামশাইয়ের সব দায়িত্ব আমি নেব, কিন্তু মৈত্রীর বাচ্চার কী হবে? একজন স্ত্রীর পক্ষে কি এটা মেনে নেওয়া সম্ভব? ইন্দ্রর মৈত্রীর প্রতি কোনোদিনই কোনো টান ছিল না, বরং ওর জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল মৈত্রী। ইন্দ্রকে বারবার ভাবতে বলেছিলাম। ইন্দ্রর হাতে তখন মাত্র কয়েকটা দিন সময় ছিল। স্টিভেনসনকে মতামত জানাতে হবে। ওই কয়েকটা দিন ইন্দ্র রোজ দুবেলা আমাকে ফোন করতো, বারবার মতামত চাইতো। কিন্তু আমার উত্তর ওর পছন্দ হতো না। প্রচণ্ড দোটানায় ছিল। 2 দিন এইভাবে কাটার পর বুঝতে পারলাম ওকে থামানো যাবে না। যাওয়াটা বন্ধ হলেও ও হয়তো গভীর অবসাদে চলে যাবে, ভেতর থেকে একেবারে নিঃস্ব হয়ে যাবে। তাই বাধ্য হয়ে ইন্দ্রকে বললাম, 2-3 বছরের জন্য তুই সকলের কাছ থেকে নিরুদ্দেশ হয়ে যা, তাহলে কারোর আর তোর প্রতি কোনো প্রত্যাশা থাকবে না। আমার পিসি তখন হসপিটালে মৃত্যুশয্যায়। ইন্দ্র আমাকে ডাক্তারের কাছে কথা বলতে পাঠিয়েছিল। নিজেও ফোনে কথা বলেছিল। ডাক্তার জানিয়েই দিয়েছিলেন যে কোনো আশা নেই, চিকিৎসায় কাজ হচ্ছে না, খুব বেশি হলে 3 মাস। বাড়ি নিয়ে চলে যান। আমার দেওয়া পরামর্শ ইন্দ্রর মনে ধরেছিল। মুম্বাই থেকে কলকাতায় এসে হসপিটালে মাকে শেষ দেখা দেখে ইন্দ্র চলে গিয়েছিল। আমি ওকে কথা দিয়েছিলাম 3 বছরে এই কথা কাউকে বলবো না। ইন্দ্র বলেছিল কাজ শেষ হলে ফিরে আসবে। রাধিকা মন্ত্রমুগ্ধের মতো কথাগুলো শুনে যাচ্ছিল। অর্ণব থামতেই সে প্রশ্ন করল, ফিরল না কেন? আর যদি জানতেন ফিরে আসবে, তাহলে 2 বছরের মধ্যে মৈত্রীকে বিয়ে করলেন কেন? অর্ণব চুপ করে রয়েছে। সময় অতিক্রান্ত। রোগা ছোট ছেলেটা চায়ের কাপ আর অমলেটের প্লেট নিয়ে চলে গেছে। কাগজে খাবারের দাম লিখে প্রায় 10 মিনিট আগে রেখে গেছে। রাধিকার এতক্ষণে সেই কাগজের দিকে চোখ পড়ল। দোকানে ভিড় বাড়ছে, অযথা বসে থাকা সম্ভব না, তাই ব্যাগ থেকে টাকা বার করে টেবিলের উপর রেখে রাধিকা উঠে পড়ল। অর্ণব তখন মাথা নিচু করে বসে আছে। রাধিকা ব্যস্ত হলো, অর্ণবদা উঠে পড়ুন, লোক দাঁড়িয়ে আছে। অর্ণব উঠে পড়ল। রাধিকাকে অনুসরণ করে দোকানের বাইরে এলো। ঘড়ির দিকে তাকিয়ে সে অস্থির হয়ে পড়ল। অনেক দেরি হয়ে গেল, আমাকে যেতে হবে, প্লিজ। এই কথাগুলো মৈত্রীকে বলবেন না, ও কোনোরকম মানসিক চাপ নিতে পারছে না। মৈত্রী হাসল। অর্ণবদা, মৈত্রী আপনার স্ত্রী হওয়ার অনেক আগে আমাদের বন্ধু। দেখছেন না, শুধু ওর জন্য এই শনিবার বিকেলে ছুটে এসেছি। আপনার ভয় নেই। মৈত্রীকে আমরা কিছু জানাবো না, কিন্তু বাকিটা কবে জানবো? কোন বাকি? ওই যে সব জেনেও বিয়েটা কেন করলেন? মৈত্রী তো আপনার ছোট ভাইয়ের স্ত্রী। অর্ণব স্কুটারে উঠে পড়েছে। স্টার্ট দিতে দিতে বলল, আজ রাতে হবে না, কাল সকাল 11টা নাগাদ ফোন করুন। ঠিক আছে, আমি ফোন করবো, আর কাল বিকেলে আপনাদের বাড়ি যাচ্ছি। অর্ণব করুণ চোখে রাধিকার দিকে তাকান। রাধিকা আশ্বস্ত করল, ভয় নেই অর্ণবদা, এসব কথা কিচ্ছু বলবো না। মাথা নেড়ে অর্ণব স্কুটার নিয়ে শহরের ভিড়ে মিশে গেল। রাধিকা ধীর পায়ে এগিয়ে চলছে অটো স্ট্যান্ডের দিকে।
মাথার ভেতর তার এখনও একরাশ কৌতূহল রয়ে গেল। আসল কথাটাই যে জানতে বাকি রয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।